এবার প্রশ্ন হচ্ছে, মাঙ্গলিক কি সর্বক্ষেত্রেই খারাপ ফল দেয়, বৈবাহিক বিবাহ বিচ্ছেদ দেয়? না, সর্বক্ষেত্রে রাশিফলের কথা বলবে না, দৈনিক রাশিফলের কথা। শুক্র যদি কারোর চার্টে ভালো থাকে, সে ছোটবেলা থেকে সুখ, ভোগ, কামনা বাসনা, স্বপ্ন, ভ্রমণ সবকিছু পাবে, প্রেম পাবে। শনি ভালো আছে, আপনি এলএলবিতে যান, আপনি লোহার ব্যবসা করুন, আপনি খনিজ তেলের ব্যবসা করুন, চামড়ার ব্যবসা করুন, আপনি। শনি যদি কারোর চার্টে খারাপ থাকে না, সেই ব্যক্তি কিছুতে স্ট্যাবলিশ হতে পারে না, দাঁড়াতে পারে না। শনি রাজা তৈরি করে। মঙ্গলের কারণে স্বামীনাশ, পত্নীনাশ, রামকৃষ্ণদেবের ভর হয়নি কেন? বামা খেপার ভর হয়নি কেন? ঠিক কৃষ্ণানন্দ আগমবীশের ভর হয়নি কেন? সাধক রামপ্রসাদ সেনের ভর হয়নি কেন? তাহলে এই যে এখন যারা মনসাবাড়ি আর কালীবাড়ি খুলে বসে আছে, এরা কি এদের থেকে বড় তন্ত্র সাধক নাকি? সেখানে একটি ছেলে এরকম 4-5 জন সংগঠিত হয়ে লাঠি নিয়ে গেছিল, ঘরে এসছে, বলছে তোমাকে পিটাবো আমরা। দেখি মা, তুমি আমার সাথে মারো, দেখো যে আমি ভালো কিছু করছি, একটা বাড়ি কিনেছি। তাই হলো 1-1.5 বছরের মধ্যে ওরমই একটা বাড়ি সে করে দেয়। 2025 ঘাত, প্রতিঘাত, অশান্তি, আইনি জটিলতা, অপারেশন এবং একটা সামগ্রিকভাবে পরিবেশের মধ্যে একটা পুলিশি প্রভাব, একটা সৈন্য প্রভাব, একটা যুদ্ধ প্রভাব, একটা দাঙ্গা হাঙ্গামা, এর প্রভাব কিন্তু এই বছর জুড়ে চলবে 2025। ধরুন আপনার কন্যা সন্তান মাঙ্গলিক, এবং আমরা জানি মাঙ্গলিক হলে আমাদের দেশে বা সনাতন ধর্মে কি কি রিচুয়ালস তার উপর পালন করা হয়। কিন্তু ধরুন যদি আপনার ছেলে যদি মাঙ্গলিক হয়, তাহলে আপনারা কি করবেন? জানেন না, বলুন। সো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আমরা আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কি আছে আমাদের সাথে, সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। সূর্যদা আজকে আমাদেরকে বলবে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যেটা নিয়ে আমরা এত চিন্তিত থাকি, সেটা ভালো না খারাপ। তারপর যাব আমরা স্বপ্ন, যেটা আমরা সব সময় দেখতে থাকি, ভালো খারাপ, যেটার জন্য আমরা বেঁচে আছি। স্বপ্ন না দেখলে তো আমরা মানে কি বলবো, মানে অ্যাচিভ করার একটা মোটিভেশন পাবো না। কিন্তু যারা রাশিফলের দ্বারা স্বপ্ন দেখে, কিছু রাশিফল আছে, যে রাশিফলগুলো যদি ঠিক জায়গায় ঠিকভাবে স্বপ্নটা দেখা যায়, সত্যি হবেই হবে। কিভাবে দেখবো, কি জন্য দেখবো, সেটা সবই জানবো এই পডকাস্টে। এবং লাস্ট অফ অল 2025 কেমন কাটবে? 2024 অনেকের ভালো খারাপ কেটেছে, কিন্তু 2025 কেমন কাটবে সেটা আজকে সূর্যদা আমাদেরকে বলবে এই পডকাস্টে। এবং সূর্যদার কাছে যদি আপনারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা যদি একদম অথেন্টিক কিছু জানতে চান, তার কাছ থেকে কিছু জ্ঞান নিতে চান, সব কিছু ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চেক আউট করতে পারেন। এবং তার কাছে ডাইরেক্ট যাওয়ার আগে একটা নাম্বার ব্লিঙ্ক করছে, যেখানে আপনি আপনাদের স্টোরি বলতে পারেন এবং ফোন করে আপনার কোনো স্পিরিচুয়াল হেল্প লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন, আর ডাইরেক্ট তার কাছে চলে যাব। কেমন আছো দাদা? ভীষণ ভালো। আগে একটা পডকাস্ট হয়েছে বর্ধমানের, যেটা যদি দর্শকরা না দেখে থাকে আমি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে রাখবো। এবং আজকে যে কনসেপ্ট নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে স্বপ্ন, বা অনেকে দেখছে বা পড়েওছে স্বপ্নর ব্যাপার। আমরা দেখি যে আমাদের জীবনে অনেক রকমের স্বপ্ন আসে, তার মধ্যে দুটো প্রকারের স্বপ্ন আমরা, মানে যেভাবে আমরা দেখতে পাই স্বপ্ন, একটা হচ্ছে হ্যাঁ, মানে রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা স্বপ্ন দেখতে দেখতে ভাবছি এটা করবো, ওটা করবো, সেটা করবো। আর একটা হয় রাত্রিরে গভীর নিদ্রায় ঘুমানো, বা অনেকে বলে থাকে যে এরকম যে যদি তোমরা রাতেরবেলা কোনো কাজ করতে করতে সেই মাইন্ডে যদি ঘুমিয়ে পড়ো, তাহলে সেই ব্যাপারে স্বপ্ন আসে। কিন্তু অনেকে এরকমও দেখেছে, আমার খুব পরিচিতি, তারা বলে নাকি যে আমি না খুব বাজে স্বপ্ন দেখলাম, আমার কেউ গত হয়ে গেছে, কেউ আমাকে ছেড়ে চলে গেছে, এবং ভোরবেলার স্বপ্ন নাকি খুবই প্যাথেটিক, যেটা দেখা যায় সেটাই নাকি হয়, কথিত আছে। আজকে তুমি একটু বলো এই ব্যাপারটা। স্বপ্ন নিয়ে তো অনেকের অনেক কটা মত আছে, এক এক করে আসে। স্বপ্নের পিছনে শাস্ত্রের ব্যাখ্যা আছে, গ্রহগত ব্যাখ্যা আছে, ছকেরও ব্যাপার আছে। প্রথমত বলি, জেগের স্বপ্নটা নিয়ে বলবো না, ঘুমিয়ে যে স্বপ্নটা দেখা যায় সেটা বলি। এই যে বিষয়টা, একটা রিসার্চ বলছে আমরা ওই টাইমে আমাদের কল্পনা শক্তি একটা প্যারালাল একটা অন্য ওয়ার্ল্ডে বাস করে, অন্য একটা পৃথিবী, যেই পৃথিবীর সাথে এখানে আমরা যেভাবে চলছি তার মিল নেই।
যেমন প্যারালাল ইউনিভার্সের একটা থিওরি আছে, জানো? প্যারালাল ইউনিভার্স, অর্থাৎ আমি এখানে এটা করছি, তার মানে আরো আর একটা প্যারালাল ইউনিভার্স আছে যেখানে সেখানেও এরকম একজন আছে যে সেটা করছে, তার সাথে আমি কোথাও কানেক্টেড। এটাও একটা থিওরি আছে, জানো নিশ্চয়ই। এবার বিষয়টা হচ্ছে রাতে ঘুমিয়ে স্বপ্নর মধ্যে থেকে অনেকে জ্ঞান লাভ করে। ধরো খুব বড় মানের গবেষক, খুব বড় মানের যারা থিঙ্কিং, যারা ভাবনা চিন্তা করে, শিল্পী যারা, যদি তাদের পঞ্চমে কেতু বসে থাকে না, এমন কিছু উত্তর, এমন কিছু গানের ছন্দ, বিশেষ করে যারা মিউজিক লাইনে আছে, যারা লেখে, রাইটার, আমি একাধিক ব্যক্তির সাথে কথা বলেছি, স্বনামধন্য ব্যক্তি, তারা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে, রাত হলে কল্পনা আসে, লিখছে, একটা ছন্দ, একটা সুর স্বপ্নে পেয়েছে সে ভোরবেলা, সেই সুরটা ইমপ্লিমেন্ট হয়েছে, সেই গানটা মার্কেটে এসছে, গানটা হিট হয়েছে, বাংলা সিনেমার গান, আমি নাম বলবো না, হয়েছে। এটা পঞ্চমে কেতু থাকলে হয়, স্বপ্ন থেকে জ্ঞান লাভ। স্বপ্নের আরো প্রকারভেদ আছে, যেমন খুব প্রচলিত যেগুলো আছে সেগুলো আমি বলবো না, যেমন ধরুন সাপের স্বপ্ন দেখলে একটা প্রচলন আছে, বংশবৃদ্ধি হয়, আমি ওই সব টপিকে যাচ্ছি না। আমি এবার যাচ্ছি কি, অনেকে ভয়ের স্বপ্ন দেখে, স্লিপিং প্যারালাইসিস, এটা অনেকের হয়। কেউ বলে যে বোবাই ধরেছে, তো বোবাই ধরার কনসেপ্টটাতে আমি খুব একটা বিশ্বাস নেই, আমার বিশ্বাস নেই। স্লিপিং প্যারালাইসিস থটটাকে আমি মানি, ঠিক আছে। স্লিপিং প্যারালাইসিস কেন হয়, কি হয়, প্রচুর ভিডিও আছে, কিন্তু পার্টিকুলার একটা ব্যক্তি রেগুলার ভয়ের স্বপ্ন দেখছে, স্লিপিং প্যারালাইসিস হচ্ছে না, সে আতঙ্কে আছে, শুধু ভয়, তাকে কেউ একটা তাড়া করছে, সে একটা কিছু অন্ধকারের দিকে দৌড়াচ্ছে, তাকে কেউ মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, সে ওপর থেকে পড়ে যাচ্ছে, এই যে ভয়ের স্বপ্নগুলো, এর পিছনে কিন্তু শনি থাকে, স্যাটার্ন। কারো জন্মছকে স্যাটার্নের সাথে যদি লগ্ন ষষ্ঠ পঞ্চম কানেকশন করে, তাহলে কিন্তু এই ধরনের স্বপ্ন দেখবেই। এবার এই যে একটু আগে বললাম স্বপ্নের অন্তর্দৃষ্টির জ্ঞান লাভ, যেটা তুমি বললে ভোরের স্বপ্ন সত্যি হয়, এমন কিছু কিছু যোগ থাকে, স্পেশালি যদি কারোর কেতুর পাওয়ার খুব পাওয়ারফুল থাকে না, একাধিক ব্যক্তি, তুমি ভিউয়ার্সদের মধ্যে দেখবে, আমি ভিউয়ার্সদেরকে বলবো, যাদের যাদের সাথে এরকম ঘটেছে অনুগ্রহ করে কমেন্ট করবেন। কেতুর পাওয়ার যাদের খুব ভালো থাকে না, তারা ধরুন স্বপ্ন দেখলো যে আমি ভালো কিছু করছি, একটা বাড়ি কিনেছি, দেখা গেলো 1-1.5 বছরের মধ্যে ওরমই একটা বাড়ি সে করে ফেললো। সে স্বপ্ন দেখলো আমি কোথাও ঘুরতে গেছি, সে কিছুদিন বাদে ঠিক ওই জায়গাটাতেই ঘুরতে চলে যাচ্ছে। কেতু ভবিষ্যতে নিয়ে যেতে পারে, কেতু অতীতে পাঠাতে পারে, কেতু গভীরভাবে ভাবাতে পারে, আগামী দিনে কি হবে আজকে ভাবিয়ে দিতে পারে, শুধুমাত্র কেতুর পাওয়ার। সে ভাবছে আমি একটা ল্যাম্বরগিনি কিনবো, একটা ফরচুনার কিনবো, সে কিনছে আগামী দিনে গিয়ে। কেউ ভাবছে আমি এটা করতে চাই, আমার একটা শখ আছে, সে স্বপ্ন দেখে ফেললো, তার হয়ে গেল। এটা কেতুর প্রভাব, কেতু গ্রহের এরকম প্রভাব আছে। তো এটা হচ্ছে ঘুমিয়ে দেখার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আরো যদি ডিটেলসে যাই, কিছু কিছু যারা স্বপ্ন নিয়ে রিসার্চ করছেন, তারা অনেকে মনে করেন যে এই যে প্যারালাল ইউনিভার্সের সাথে আমরা হয়তো কানেক্ট হয়ে যাই কোনো একটা সময়। এটাতে যাবো, একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে আমরা তো যেই টপিকে কথা বলছিলাম, যে স্বপ্ন দেখাটা, বা এই যে স্বপ্ন দেখা জিনিসটা, যে স্লিপিং প্যারালাইসিসও বলছিলে তুমি, বোবাই ধরা, তো এইটা তো সায়েন্টিফিক্যালি বলা হয়েছে যে এটা একটা হয়, এটা মানুষ যারা আছে, যারা ভাবতে চায়, বেশি ভাবে, তাদের জন্য তো এটা ভালো। তো স্লিপিং প্যারালাইসিসটার পিছনে আর একটা কারণ থাকে, শরীর ক্লান্ত থাকলে হয়, এবং আধ্যাত্মিক মতে এরকম বলা হয় যে আমাদের ভেতরে যারা মানুষ যারা আছেন, তারা ভেতরে যে একটা আত্মা আছে, সেটা নাকি বাইরে বেরোয় রাত্রির বেলা ঘুমানোর পর, বেরিয়ে গিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক আছে। এবার যখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, যখন আমার আত্মা আমার ভেতরে থাকে না, তখন আমার নাকি হাত পা আটকে যায় এবং স্লিপিং প্যারালাইসিসটা হয়। এটা কি ঠিক না? এই তথ্যটা ঠিক নয়। এটা স্পিরিচুয়ালি হিসেবে আমি বলছি। দেখুন, স্পিরিচুয়ালটা নন সায়েন্টিফিক হতে পারে না, স্পিরিচুয়ালটাও সায়েন্টিফিক, বিকজ ঈশ্বর কিন্তু আছে, আর সুপ্রিম পাওয়ার আছে, সবাই বলছেন। তাই আমি বলি, আধ্যাত্ম চেতনার আলোকেই আমি বলছি, আমরা যে কল্পনা করি, হ্যালোসিনেশন বলে একটা রোগ আছে, নিশ্চয়ই জানেন। অনেকের দেখবে ভর আসে, মা কালীর ভর, মা মনসার ভর আসে, তো তারা হ্যালোসিনেট করে যে আমার মধ্যে মা এসে গেছে।
এটা একটা রোগ, মানসিক রোগ। তো এই স্বপ্নটা কিন্তু একটা হ্যালোসিনেট করা, কল্পনা। অর্থাৎ আমি ফিল করছি আমি এখানে নেই, আমি ওখানে আছি, কিন্তু এটা জ্ঞানে নয়, নিদ্রার অবস্থাতে। এটা কল্পনা শক্তি। দেখবে যাদের চন্দ্রর সাথে কেতুর কানেকশন আছে না, শনির কানেকশন আছে না, তারা এই জিনিসগুলো অনেক বেশি দেখে, অনেক বেশি, এবং তাদের স্বপ্ন ইমপ্লিমেন্ট হয়, বাস্তব হয়, কুষ্টি খুলে মিলিয়ে নিতে পারে। এটা একদম প্র্যাকটিক্যাল কথা আমি বলছি, হয়। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার হয়েছে কখনো স্বপ্ন দেখেছো সত্যি হয়েছে? মানে কিভাবে স্বপ্ন দেখছো? মানে ধরো তুমি স্বপ্ন দেখেছো আমি একটা পছন্দের একটা তোমার গাড়ি আছে, বাইক আছে, তুমি কিনবে। না, আমি 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 জীবনে আমি এমন কোনো স্বপ্ন দেখিনি হ্যাঁ, যে স্বপ্নটা আমার পূরণ হয়েছে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। ঘুমিয়ে কথা বলছি। হ্যাঁ, 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 এবং আমি হ্যাঁ, জেগে যখন কোনো স্বপ্ন দেখার চেষ্টা হুম, করছি হুম, এবং হুম। তার জন্য খাটছি, সেটা সাকসেসফুল। সেটা ডেফিনেটলি পূরণ হচ্ছে, সেটা ভেনাস প্রোভাইড করে, ঠিক আছে? কিন্তু এই যে- তোমার যদি পঞ্চম ভাবে, হুম, হুম, তোমার কুষ্টির পঞ্চম ভাবের সাথে কেতু, হুম, চন্দ্র, শনি, রাহু, এই প্ল্যানেট গুলো কানেকশন থাকে, হুম, ফিফথ হাউসটা, হুম। তাহলে কিন্তু তুমি তোমার ঘুমিয়ে দেখা স্বপ্ন পূরণ হবে। তুমি আগে থেকে দেখে ফেলছো তুমি কি করছো। ভবিষ্যৎ দ্রষ্টা হচ্ছে কে জানো? কেতু। একমাত্র কেতুই পারে ভবিষ্যৎকে দেখতে। ইন ফিউচারে আমি কি করব, তুমি কি করবে, সেটা দেখতে পারে। এবং এই ধরনের ব্যক্তি মৃত্যুর স্বপ্ন সত্যি হয় দেখলে। সবসময় কিন্তু মৃত্যুর স্বপ্ন সত্যি হবে না, 99% ক্ষেত্রে হবে না, কিন্তু যে পঞ্চম ভাবে কেতু বসে রয়েছে, যার অনুভব ক্ষমতা সব থেকে বেশি, সে যদি মৃত্যুর স্বপ্ন দেখে নেয়, তার মানে একটা ইন্ডিকেশন আসছে ওই ব্যক্তিটার সাথে কিছু একটা ঘটতে চলেছে। কোন টাইমিং এ ঘটবে এটা কিন্তু বলা যায় না, কিন্তু ওটা ঘটবে। কোনো বিপদের সংকেত দেখছে, ওটা ঘটবে, এটা হয়। এবার আসছি ভরে পড়ার ব্যাপারটা। ভরে তো প্রচুর লোকে পড়ে, এটাও কিন্তু হ্যালোসিনেশন থেকে আসে। ভর দু প্রকার, একটা ভণ্ডামি, প্র্যাকটিক্যাল তোমাকে বলি। আমি এমন একজন ব্যক্তিকে চিনি, তার টালির বাড়ি ছিল বেড়ার বাড়ি। হঠাৎ করে শনি মঙ্গলবারে তার ভর পড়া শুরু হলো, মায়ের ভর। সে ধেই ধেই করে নাচছে। এবার একজন, দুজন, চারজন লোকের মুখে মুখে কথাই তার বাড়িতে ভিড় হওয়া শুরু হলো। যে যা পারছে 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। তার বাড়িতে একটা সময় হতো 200-250 লোক আসতো। প্রতিজন যদি 10 টাকা করেও দেওয়া হয়, তুমি চিন্তা করো, 2500 টাকা পার ডে। 1.5 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িটা পাকা হয়ে গেল। সে মারা গেছে এখন, আর ভর আসে না। সে যতদিন ছিল ওই দরিদ্রতাটাকে কাটিয়েছে এইটাকে কাজ করে। তো এটা হচ্ছে ভর। আর একটা ভর কি হয়, হ্যালোসিনেট। ধরো সে খুব ঈশ্বরকে বিশ্বাস করে, ভক্তির আধারে দেখে। সে সবসময় কল্পনা করে মা আসছে, মা আমার সাথে কথা বলছে, কল্পনা সে করছে, কল্পনা সে নিজেকেই ঈশ্বর ভেবে নিচ্ছে, যে মা এসে গেছে আমার মধ্যে, আমি যা বলছি তাই হয়ে যাচ্ছে। এই দুটো বিষয়, এখানেও একটা হ্যালোসিনেশন, একটা কল্পনা কানেক্টেড আছে। আর যারা 2 নম্বরই করে খাচ্ছে, তাদের রাহুটা খুব শক্তিশালী। আর যারা হ্যালোসিনেট করছে, অর্থাৎ যারা মানসিক অসুস্থ, কল্পনা করছে আমাকে ভর হয়েছে, তাদের কেতুটা খুব উইক, হতেই হবে। আজকালকার দিনে অনেক জায়গায় এই ভর নিয়ে যখন কথা হচ্ছে, আমি দেখতে পাই, আমার মা বাবারা দেখেছে যে ভর হয়েছে, মা কালীর ভর এসছে, এবং তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, অনেক রকমভাবে বলছে যে আমার এই হয়েছে, ওই হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই জিনিসটাকে কিন্তু জাগ্রত হিসাবে দেখা হয়, হয় পুজো করা হয়, সেটাকে তুমি অস্বীকার করতে পারছো না কিন্তু। না, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেখানে যেখানে পুজো করা হয় সেখানে সেখানে ভণ্ডামি আছে, 100% গ্যারেন্টি। তুমি কিন্তু একটা বড় সড়ো একটা ভাস্ট চ্যালেঞ্জ, বিষয়টাকে তুমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে। তোমাকে সাউথের, তুমি জানো তো কান্তারা বলে একটা জিনিস আছে, সেটা তো ভর হয়, এত জাগ্রত ব্যাপারটা। আমি বলছি সব ফেক, হতে পারে না। তোমার সাথে একদিন আলোচনা হয়েছিল বিশ্বরূপ দর্শন নিয়ে। ঈশ্বরের রূপকে সহ্য করতে পারবে না, সুপ্রিম পাওয়ারকে ফিল। শোনো, সুপ্রিম পরমাত্মার ছোট্ট অংশ হচ্ছে জীবাত্মা। ঈশ্বরের সৃষ্টি করাই ধরিত্রী, তার ছোট্ট ছোট্ট পার্ট ঈশ্বরের বডি পার্ট, অণু পরমাণু, তার কি পাওয়ার, নিউক্লিয়াসের কি পাওয়ার। তাহলে ঈশ্বরের শক্তি কতটা শরীরে ধারণ করবে? মামদবাজি, ছ্যাবলামি, এই যে কৃষ্ণকালী করছে, যে
এই যে যত যত মনসাবাড়ি কালীবাড়ি এগুলো কি, প্রত্যেকটা চিটিংবাজি। চ্যালেঞ্জ রইল, মানুষের তো অন্ধভক্তি আছে, ভক্তি মানে অন্ধ। আমি চ্যালেঞ্জ করে বলছি প্রতিটা ভুল, কারণ এটা ঠিক হতে পারে না, এটা ঠিক হওয়া সম্ভব নয়। এর খুব প্র্যাকটিক্যাল উদাহরণ, যারা যারা প্রোটেস্ট করেছে দেখুন তারা সব পালিয়ে গেছে বহু জায়গায়। আমি এমন একটা জায়গা চিনি, তাহেরপুরের একটা জায়গা, সেখানে একটি ছেলে এরকম 4-5 জন সংগঠিত হয়ে লাঠি নিয়ে গেছিল, ঘরে এসছে বলছে তোমাকে পিটাবো আমরা, দেখি মা তুমি আমার সাথে পারো কিনা। মায়ের ভক্তরাও সংখ্যায় ছিল, তাদের বলছে তোমরা প্রমাণ করে দেবো মা ঠিক না ভুল, আমরা যদি ভুল হই তাহলে আমরা মার খাবো এখানে, আর তোমার মা যদি ঠিক হয় তাহলে তোমাদের সামনেই প্রমাণ হবে। তখন তারা লাঠি নিয়ে প্রহার করতে গেছে, সেই মহিলা কেঁদে কেটে একাকার অবস্থা, আমাকে ক্ষমা করে দাও। তার মন্দিরের ঝাপটা বন্ধ হয়ে গেছে। আমি জানি বিষয়গুলো প্রত্যেকটাই সেম, কোনোটার মধ্যে রিয়েলিটি নেই, ভর হতে পারে না। রামকৃষ্ণদেবের ভর হয়নি কেন? হ্যাঁ, বামা খেপার ভর হয়নি কেন? ঠিক কৃষ্ণানন্দ আগমপিসের ভর হয়নি কেন? সাধক রামপ্রসাদ সেনের ভর হয়নি কেন? তাহলে এই যে এখন যারা মনসাবাড়ি আর কালীবাড়ি খুলে বসে আছে, এরা কি এদের থেকে বড় তন্ত্র সাধক নাকি? প্রত্যেকটা চিটিংবাজ। তাহলে ভূতের ভরটা কি? তাহলে আজকে যে ভূত নিয়ে যে ভর উঠেছে, ভূত ঢুকেছে, সেটাও তো এক ধরনের ভর, সেটাও কি তাহলে ভণ্ডামি? স্বপ্নের জায়গাটা লাস্ট দু একটা কথা আমি বলবো, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। তারপর? আমি ভূতের ব্যাপারটা বলে দিই, যেহেতু হুম, হুম। জিজ্ঞেস করলে। দেখো, একটা আত্মার, তৃপ্ত আত্মা, যার ইহলোক ছেড়ে সে পরলোকে গমন করে, সদ্গতি হয় আমাদের কথা, অর্থাৎ তিনি পরমাত্মাকে পেয়ে যায়, জীবাত্মা পরমাত্মাতে বিলীন হয়ে যায়। হুম। আত্মা তো একটা এনার্জি, ঈশ্বর যেরকম একটা সুপ্রিম পাওয়ার এনার্জি, আমাদের শরীরের অংশ মধ্যে যে জীবাত্মা আছে সেও এনার্জি। সে যতক্ষণ শরীরে থাকছে আমাদের মধ্যে প্রাণ আছে, তারপরে আর প্রাণ নেই, জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর প্রতিটা জীবাত্মাকে সৃষ্টি করেছেন কিছু ফল ভোগ করার জন্য। এবার যখন কেউ এই পৃথিবীতে অতৃপ্তভাবে কোনো আত্মা দেখা যাচ্ছে তার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কোনো কারণে, যেটা আমরা বলি আত্মহত্যা, বা কোনো কারণে আমরা যেটা দেখি কখনো কোনো মেয়ের সাথে ধর্ষণ হয়ে রেপ হয়েছে, কখনো আমরা দেখি মার্ডার হয়েছে, এই ধরনের যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে, সেই যে অতৃপ্ত আত্মাগুলো, এদের কিন্তু মুক্তি হয় না। এদের হ্যাঁ মুক্তি হয় না, কারণ কারণটা কি? তার কারণটা হচ্ছে এটা বিধাতারই নিয়ম বলতে পারো। এই পৃথিবীতে যা হচ্ছে সব তো সৃষ্টিকর্তার নিয়ম, হয় না? যে কারণেই তাদের অস্তিত্ব থাকে, এবং তাদের সাথে যারা অন্যায় করে, সব ক্ষেত্রে যে তাদের উপর তারা চড়া হতে পারে, ক্ষতি করতে পারে, তা নয়, কিন্তু তারা অতৃপ্ত হয়ে থাকে। বা তাদের সাথে যদি তুমি কখনো কমিউনিকেট হয়ে যাও, তাদের সাথে তুমি কানেক্ট হয়ে যাচ্ছ, তারা যেখানে আছে সেখানটায় তুমি চলে গিয়ে কোনোভাবে কানেক্ট হয়ে গেলে সেই জায়গাটায়, তোমার কিন্তু মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবে। ওই যে পাওয়ারটা, ওই পাওয়ারটার সাথে তুমি কানেক্ট হলে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবে। আমি একটা এপিসোডে তোমাকে বলেছিলাম, রাখি বলে একটি আত্মার ঘটনা, মনে আছে? হ্যাঁ, সেই ঘটনায় তার পাশের বাড়ির একটি মহিলা, আমি তোমাকে গেলে তুমি দেখিয়ে দিতে পারি, সেই মহিলা কিন্তু কানেক্ট হয়েছিল, সে কিন্তু আজও মানে মেন্টালি ডিসব্যালেন্স। এরকম অনেক ঘটনা আছে। তো এই ভরে পড়ার বিষয়টা বলতে পারো এরকম, এটা অসহ্যকর, এবং এটাও কিন্তু এক ধরনের কুষ্টিতে যোগ থাকলে হয়, মানে এটা কেতু খুব নেগেটিভ না থাকলে এই ধরনের হয় না। ঈশ্বরের ভরই বলো আর ভূতের ভরই বলো, যে ধরনের ভরে, প্র্যাকটিক্যাল সোজা বাংলা ভাষায় বলি, এটা কেতু খুব খারাপ থাকলে এই ধরনের জিনিসগুলো তার সাথে ঘটতে থাকে, হয়। কিন্তু ঈশ্বরের ভরটা পসিবল নয়, একদম ইম্পসিবল। দাদা, এরকম শোনা যায় ছেলে বা মেয়ে দুই প্রকারের মধ্যেই দেখা যায় যে স্বপ্নের মধ্যে তাদের শারীরিক সম্পর্কটা হচ্ছে, এবং এটার ফলে ছেলে বা মেয়ে দুজনেই বলেছে যে আমাদের মানে অনেক রকমের ক্ষতি হয়, তাদের শারীরিক গঠনের ক্ষতি হয়, মানসিকভাবে ক্ষতি হয়, ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়। তো এই বিষয়টা নিয়ে একটু আমাকে বলবেন? এটা তো মেডিকেল সায়েন্সে একটা বিষয় আছে, বয়স সন্ধির একটা সময়কালে কিছু সময় হয়, এটা মেডিকেল সায়েন্সে, এটা একটা ট্রিটমেন্টও আছে। আর যদি তুমি বলো এরকম, এটা একটা রোগও আছে। যেমন কারোর চার্টে রাহু যদি খুব নেগেটিভ ভাবে থাকে, খুব নেগেটিভ ভাবে, রাহু
এই ধরনের স্বপ্ন বেশি দেখায়, শারীরিক সম্পর্ক স্থাপনের স্বপ্ন। ধরো কোনো একজন স্ত্রী দেখছে, কোনো মহিলা দেখছে তার স্বামী নয়, কোনো একজন অপর পুরুষের সাথে সে সঙ্গম করছে, তার মনের ভিতরে এই প্রবৃত্তিটা আগেও ছিল, সেটা রাহু জাগিয়েছে, আর সে সেটা স্বপ্নে দেখছে, সেটাও রাহুর কারণে দেখছে, তার নিজের কারণে নয়, গ্রহগত কারণ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কাছেই একটি ছেলে এসেছিল, তার এটা রেগুলার, সে এরকম স্বপ্ন দেখতো, সে জিনিসটা থেকে বেরোতে চাইছে, মানে তার এত শারীরিক ক্ষতি হচ্ছে, সে বেরোতে চাইছে। তাকে কিন্তু দেখা গেছে যে চার্ট বিচার করে, হ্যাঁ রাহুটা তার চার্টে কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ। রাহু খারাপ থাকলে কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে। তুমি যে থিঙ্কিং করছো, কি ধরনের থিঙ্কিং করছো, কি ধরনের স্বপ্ন দেখছো, তার উপর কিন্তু গ্রহগত নিয়ম মানে প্রভাব আছে। যেমন কেউ দেখছে আমি একটা লাক্সারি গাড়ি কিনছি, এই স্বপ্নটা শুক্র দেখাচ্ছে। কেউ দেখছে আমি কারোর সাথে লড়াই করছি, প্রচন্ড পরিমাণে যুদ্ধ করছি, এই স্বপ্নটা মঙ্গল দেখাচ্ছে। কেউ দেখছে আমি অ্যাচিভমেন্ট করছি, কিছু পাচ্ছি, সম্মান পাচ্ছি, এই স্বপ্নটা বৃহস্পতি দেখাচ্ছে। আবার যারা ভয়ের স্বপ্ন দেখছে, সাপের স্বপ্ন, ভূতের স্বপ্ন, এই ধরনের স্বপ্ন, এটা কিন্তু শনি কেতু দেখায়। ঠিক আছে, তো এই কল্পনার পিছনে কিন্তু গ্রহগত বিষয় থাকে। আর কল্পনার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এই যে আমরা ভাবি না, সেটা চন্দ্র। চন্দ্র যার নক্ষত্রে থাকে সেই ব্যক্তির কল্পনা কিন্তু সেরকম হয়ে যায়। কল্পনাকে নিয়ন্ত্রণ করে চন্দ্র, আমরা কি ভাবছি, এই ভাবা থেকে কিন্তু স্বপ্ন তৈরি হয়। আবার অনেক সময় যা আমরা ভাবি না তাও স্বপ্ন দেখি, সেটার পিছনেও ওই চন্দ্রের নক্ষত্র কাজ করে। দেখো, একটা ব্যক্তি বেসিক্যালি যে ধরনের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের পিছনে তার জন্ম নক্ষত্রের ভূমিকা থাকবেই থাকবে, হতেই হবে। তো এমনি এমনি কিছুই তো হয় না। কেতুর নক্ষত্রে যাদের জন্ম, অশ্বিনী মঘা মূলা, তারা মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, কোনো মাথা নেই মুন্ডু নেই। পূর্বসারা ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তারা খুব মাঝে মাঝে এমন লাক্সারিয়াস স্বপ্ন দেখে, বড় বড় স্বপ্ন দেখে, খুব সুন্দর লাগে স্বপ্নগুলো। শেষ হওয়ার মানে যখন ঘুম ভাঙে মনে হয় কেন শেষ হলো, এত সুন্দর স্বপ্ন দেখছিলাম। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, সেই সব জাতক জাতিকারা, শনির নক্ষত্র, শনি যে কোনো নক্ষত্রে যারা জন্মেছে, অনুরাধা নক্ষত্রেও যারা জন্মেছে, তারা মাঝে মাঝে খুব কষ্টের স্বপ্ন দেখে। কেউ মারা গেছে, সে কাঁদছে, কষ্ট পাচ্ছে, এই স্বপ্নগুলো তারা বেশি দেখে। এগুলো হয়। যারা বুধের নক্ষত্রে জন্মেছে, তারা একটু হাসি আর কি, আনন্দ ফুর্তি, এইসব স্বপ্নগুলো বেশি দেখে। এই ভাবনার পিছনেও পুষ্টির ভূমিকা আছে প্রচন্ড পরিমাণে, একদম থাকবেই। আর দাদা, তুমি যে এই বিষয়গুলো যে তুমি বলছিলে, তুমি কি এগুলো শেখাও? অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র তো আমি শেখাই, দীর্ঘদিন ধরেই শেখাই, দীর্ঘদিন ধরে। মানে তোমার সাথে যদি যারা কন্ট্যাক্ট যদি করে, যারা দর্শক আছে তারা যদি কন্ট্যাক্ট করে, তা তুমি কি সেটার জন্য গাইড কেমন ভাবে দেবে? ছোট করে যদি বলো, তাহলে দর্শকরা যদি শিখতে চায় বা যারা আপকামিং কিছু করতে চায়, এই ভাস্ট তোমার যে এটা জ্ঞানটাকে তুমি তারা নিতে চায়, কিভাবে করবে? বেসিক্যালি আমি যেটা শেখাই সেটা হচ্ছে একদম ক্লাসের মতো, একদম হাতে ধরে শেখাই, প্র্যাকটিক্যাল জ্যোতিষটা শেখাই, বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ। সেই জ্যোতিষটা আমি একদম গোড়া থেকে শেখাবো। এবং এখানে না, জ্যোতিষ শিখতে যারা আসে তাদের একটা জ্যোতিষের প্রতি ভালোবাসা থাকে, ভালোবাসা থেকে আসে। এবং আমি দেখেছি যারা শিখতে এসেছে তারা প্রচন্ড ডেডিকেশন নিয়ে শিখেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে জ্যোতিষ শাস্ত্রকে বাঁচিয়ে রাখা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা শিক্ষিত ছেলে মেয়ে, তারা যদি জ্যোতিষ শাস্ত্রে বেশি করে আসে, তাহলে আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে কিছু বাবা বসে আছেন, তথাকথিত বাবা, কপালে লাল তিলক পরা, ঠিক আছে, বিভিন্ন রকম ড্রেস আপ, যেগুলো শো আপের মতো বলা যেতে পারে, সেই জিনিসগুলো পরে যারা বসে আছেন, সেই ধরনের ব্যক্তিদের মার্কেটটাকে নষ্ট করতে পারবো। এবং আমার একটা লক্ষ্য, মানুষের উপকার। আমি যদি ভালো ছাত্র আজকে তৈরি করতে পারি, তাহলে সেই ছাত্রটা আগামী দিনে যারা শিক্ষিত জ্যোতিষ নয় তাদের মার্কেটটা ডাউন করে দেবে। সার্টিফিকেট প্রোভাইড করো? অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করি। যেমন আমার এখান থেকে সৌম্য তলাপাত্র, বৈভব সন্দীপশীল, আমার দুজন ছাত্র, তারা রিসেন্টলি বেরোলো, পাশ করলো, ডিপ্লোমা কোর্স করলো অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজির উপরে। এটা তাদের সার্টিফিকেট, এবং তারা যোগ্যতা অর্জন করেছে। এবং
আমার প্রশ্নপত্র, আমার ইনস্টিটিউশনের যে প্রশ্ন এসেছিল পরীক্ষায় 2024-25-এর 100 মার্কের, আমার এখানে একটা সিস্টেম আছে, মিনিমাম 60 নম্বর না পেলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে না। মানে আমি একজন এডুকেটেড জ্যোতিষী তৈরি করার লক্ষ্যে আমি এই শিক্ষাটা দান করছি। কারোর ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, মনে হচ্ছে যে আমার আর্থিক অবস্থা খুব খারাপ, কোনো কিছু করতে পারছি না, আমার কাছে আসলে কিন্তু আমি সেই জায়গাটা কনসিডার করে দিই। টাকার জন্য আমার কাছে শিক্ষা কখনো আটকাবে না, কথাটা আমি একদম দায়িত্ব নিয়ে বললাম। আর একটা জিনিস, তোমার কাছে কেন যাব? আমি তো ইউটিউবে দেখলে তো অনেক কিছু শিখে যেতে পারি। যার ভালো লাগবে আমার কথা, নিশ্চয়ই সে আমার কাছে আসবে। প্রত্যেকে না ঠিক করে নেয় যে আমি না এনার কাছেই যাব, এটা তার ডিসিশন, আমি ওইভাবে বলবো না কেন আসবে আমার কাছে। যার ভালো লাগবে সে অটোমেটিক্যালি আসবে, যদি আমার কথা ভালো লেগে থাকে, আমার লজিকগুলো ভালো লেগে থাকে, আমি যে ব্যাখ্যাগুলো দিয়েছি ভালো লেগে থাকে, সে অবশ্যই আমার কাছে আসবে। এবং মানুষ যদি সত্যি অথেন্টিক জিনিসটা জানতে চান, বা আপনাদেরকেও বলে থাকি, যদি সত্যি একটা বেস জানতে চান যে জ্যোতিষশাস্ত্র কি, তো সূর্যদার সাথে যোগাযোগ করে নেবেন। একদম, আমি কিছু কিছু কথা বলে দিই, শাস্ত্রটা না এতটা অথেন্টিক। আমি ছোট্ট ছোট্ট করে বলি, শনি যদি কারো চার্টে খারাপ থাকে না, সেই ব্যক্তি কিছুতেই স্ট্যাবলিশ হতে পারে না, দাঁড়াতে পারে না। শনি রাজা তৈরি করে, যত বড় বড় ব্যবসায়ী সব শনির আন্ডারে। ভারতবর্ষের ABC বলা হয় কাকে কাকে জানো? A ফর অ্যাস্ট্রোলজি, আধ্যাত্মিকতার সাথে অ্যাস্ট্রোলজি যুক্ত, B ফর বলিউড, C ফর ক্রিকেট। ভারতবর্ষের ABC, এই তিনটে পেশা রাজকীয় পেশা। রাজারা অ্যাস্ট্রোলজারদের রাখতো প্রচুর মোটা অর্থ দিয়ে। রাজ জ্যোতিষী আমরা, রাজাদের জ্যোতিষী। জ্যোতিষী এরকম বিষয়টাই এরকম। আচ্ছা, শুক্র যদি কারোর চার্টে ভালো থাকে, সে ছোটবেলা থেকে সুখ, ভোগ, কামনা বাসনা, স্বপ্ন, ভ্রমণ সবকিছু পাবে, প্রেম পাবে। শুক্র কারোর খারাপ চার্টে খারাপ থাকলে সে কিন্তু পাবে না। রাহু কারোর চার্টে যদি খারাপ থাকে, সে চারিত্রিক বদনাম পাবে, সে হঠাৎ হঠাৎ ঝামেলায় জড়িয়ে যাবে। মঙ্গল কারোর চার্টে খারাপ থাকলে মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা হবেই, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, আইনি জটিলতা জীবনে হবেই হবেই হবেই। বুধ খারাপ আছে, বন্ধু ভালো হবে না, চ্যালেঞ্জ। বৃহস্পতি খারাপ আছে, মিথ্যা জ্ঞানের অহংকার, অর্থ ধরে রাখতে পারবে না। রবি ভালো আছে, সেই ব্যক্তি যাই চয়েস করবে সেটাই লাক্সারি, ছোটখাটো জিনিস তার চয়েস হবে না, একদম ওপর। কেতু ভালো আছে, সাংঘাতিক মানের জ্ঞানী, অবজারভেশন পাওয়ার সাংঘাতিক, তোমাকে দেখে বলে দেবে ঠিক না ভুল। একটা মানুষকে মোটিভেশন দিতে পারে কেতু, উচ্চমানের সাধক তৈরি করে কেতু। আবার রাহু খারাপ থাকলে শ্বশুর বাড়ির কারোর না কারোর সাথে ঝামেলা হবেই হবেই। মঙ্গল খারাপ থাকলে ভাই বোনের মধ্যে কারোর সাথে সম্পর্কের অমিল থাকবেই থাকবে, হতেই হবে। শনি খারাপ থাকলে সেই ব্যক্তিটার যারা তার আন্ডারে কাজ করবে, তার ওয়ার্কার যারা, তাদের সাথে তার শত্রুতা হবে, হতেই হবে। এটা অ্যাস্ট্রোলজি মিলিয়ে দেব ছক ধরে ধরে। যাদের মনে হবে যে আমার মনে হয় এই শাস্ত্রটা আমি শিখতে চাইছি, আমি জানতে চাইছি, কোথায় শিখবো জায়গা পাচ্ছি না, পয়সাও ফ্যাক্টর, অনেক জায়গায় অনেক ফিজ নেয়, আমার কাছে আসতে পারে। আমি ডেডিকেটেড ছাত্র চাই, আমি চাই এই জ্যোতিষ শাস্ত্রটা বাঁচুক। একদম, থ্যাংক ইউ দাদা, এটা তুমি এতটা ভাস্ট একটা জিনিসটা বোঝালে। দাদা, আমরা সবাই কাগজ পড়ি এবং সবার বাড়িতেই মোটামুটি কাগজ আসে। 2-3টে পেজ খোলার পর একটা রাশিফলের জায়গা দেয় এবং সেখানে লেখা থাকে অনেক কিছু। আমি অনেকবার মিলিয়েছি, পুরো বিপরীত হয় এবং অনেক বন্ধুদের সাথেও আমি দেখেছি প্রচন্ড বিপরীত হয়েছে। কেন? এই ইউটিউব চ্যানেলে তোমার কেকে পডকাস্টে আমি বলে দিই, রাশিফল গণনা কোনো অথেন্টিক গণনাই নয়। বৈদিক জ্যোতিষে কোনো রাশিফল গণনার বিধি নেই। এক একটা মানুষ এক একটা সময় জন্মায়, এক একটা স্থান ভেদে জন্মায়, তাদের দশা পাল্টে যায়, টাইমিং পাল্টে যায়, দশার সময় নক্ষত্র পাল্টে যায়। একই দিনে জন্মাচ্ছে, মেষ রাশি পাচ্ছে, কিন্তু নক্ষত্র দুটো হয়ে গেল, অশ্বিনী আর ভরণী। দশা পাল্টে গেল, একজন শুক্রের মহাদশায় জন্মালো, কেতু মহাদশায় জন্মালো। পৃথিবীতে একই সময় একই দিনে লক্ষ লক্ষ মানুষ জন্মায়, তাদের রাশিফল ভাগ্যফল কোনোদিন এক হতে পারে না। এটা মার্কেটিং, জ্যোতিষের মার্কেটিং এবং মিডিয়ার মার্কেটিং, যাতে মানুষকে আকর্ষণ করা যায়, কিন্তু এতে আলটিমেটলি জ্যোতিষশাস্ত্রের ক্ষতি হচ্ছে।
এভাবে রাশিফল বলা যায় না, এভাবে রাশিফল হয় না। কোনো জ্যোতিষী বলবে না, আমি বলছি। বর্ষফল হয়, বছরটা কেমন যাবে সেটা বলা যায়। ওকে। যেরকম শনি ট্রানজিস্ট, ওভারঅল রাশি সাপেক্ষে সে কি ফল দিতে পারে, মেষকে বিষকে, সেটা ওভারঅল সবাইকে একটা অ্যাভারেজ ফল দেবে, সেটা হয়। কিন্তু আজকে বৃষ রাশির এটা হবে, লাখ টাকা পাবে, লটারি পাবে, এটা হবে, এটা কোনোদিন বলা হয়? এটা কি করে জ্যোতিষীরা বলে, কোন ভিত্তিতে বলে? এর কোনো ভিত্তি নেই। আমি তো বলি জ্যোতিষীরাও হয়তো বলে না, আমি মনে করি বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো নিজেরাই মন গড়া হয়তো অনেকে লিখে ফেলে। কারণ আমি দেখেছি, কারণ কোনো শিক্ষিত জ্যোতিষী রাশিফলের কথা বলবে না, দৈনিক রাশিফলের কথা বলবে না। হ্যাঁ, বৃহস্পতির ট্রানজিস্টে বছর কেমন যেতে পারে, শনির ট্রানজিস্টে বছর কেমন যেতে পারে, রাহু কেতু ট্রানজিস্টে বছর কেমন যেতে পারে, এটার একটা বর্ষফল হয়। ত্রিপাপ চক্র একটা আছে তোমার কুষ্টিতে, ত্রিপাপ চক্র, ত্রিপাপ চক্র গণনা আছে, গুরুকুণ্ডলী চক্র, কেতু পতাকি চক্র, এভাবে ত্রিপাপ চক্রে 3টি পাপগ্রহ যদি থাকে তাহলে সেই বছরটা তার ব্যক্তি সাপেক্ষে খারাপ যায়। সেভাবে বর্ষফল হয়, সেগুলো অ্যাকুইরেট, সেগুলো মিলবেই। যা গণনা আছে অ্যাকুইরেট গণনা সব মিলবে, আর যেগুলো ভুলভাল আছে সেগুলো মিলবে না। এগুলো ওই মানুষকে অ্যাট্রাকশন করার জন্য তৈরি করেছে। বুঝেছি। জাস্ট একটা দেওয়ার কথা দিলাম, একদম দেওয়ার কথা দিলাম, এর কোনো ভিত্তি নেই। আর আজকালকার দিনে একটা সবথেকে একটা বড় ইস্যু, এবং আগেও একটা ইস্যু ছিল, যেটা হচ্ছে মাঙ্গলিক, ছেলে বা মেয়ের মাঙ্গলিক দোষ যাকে বলা হয়। এবং মেয়েদের হলো তো বিশাল একটা ব্যাপার, গরুর সাথে, গাধার সাথে, বট গাছের সাথে একটা বিয়ে দিলে তারপর সে একজন পুরুষের সাথে বিয়ে করতে পারে। তো বর্তমানে আমার যে প্রশ্নটা হচ্ছে যে মাঙ্গলিক কি এতটাই কি খারাপ? না, মাঙ্গলিক কোনো খারাপ নয়। মাঙ্গলিক কি, একটু মন দিয়ে যদি শোনে, আমি আজকে পুরোটা বলে দেবো, মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি একটু মন দিয়ে শোনে। মাঙ্গলিক হচ্ছে লগ্ন সাপেক্ষে চতুর্থে, লগ্নে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশ স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ তৈরি হয়। কারোর কারোর মতে দ্বিতীয় মঙ্গল থাকলেও মাঙ্গলিক যোগ তৈরি হয়। এটা হচ্ছে মাঙ্গলিকের ব্যাখ্যা। এবার প্রশ্ন হচ্ছে, মাঙ্গলিক কি সর্বক্ষেত্রেই খারাপ ফল দেয়, বৈবাহিক বিবাহ বিচ্ছেদ দেয়? না, সর্বক্ষেত্রে দেয় না। মাঙ্গলিক কি, মঙ্গলের এক্সট্রা এনার্জি, মঙ্গলের এক্সট্রা পাওয়ার। ঠিক আছে, ধরুন আপনি একজন মাঙ্গলিক জাতক, তাহলে আপনার মধ্যে সেক্সুয়াল অ্যাগ্রেসিভনেস বেশি হবে, সেক্সুয়াল এক্সপেকটেশন বেশি হবে, সেক্সুয়াল চাহিদা বাড়বে। ঠিক আছে, এবার সেই ব্যক্তিটা একজন নন মাঙ্গলিককে বিয়ে করছে, তাহলে তার সেক্সুয়াল অ্যাগ্রেসিভনেসটাকে সহ্য করার ক্ষমতা, বা তার সাথে যে এনার্জিটা তো এক্সচেঞ্জ হয় ফিজিক্যাল রিলেশনের সময়, সেইটা নেওয়ার ক্ষমতা থাকে না। এক্ষেত্রে একটা সম্পর্কে মতানৈক্য তৈরি হয়। আবার মাঙ্গলিক জাতক জাতিকাদের থিঙ্কিং, তারা একটু বেশি জেদি হয়, একটু ইমোশনাল হয়। এই থিঙ্কিংটা নন মাঙ্গলিকদের মধ্যে থাকে না, এই কারণে তাদের মতবিরোধটা সাংঘাতিক। এ কারণে শাস্ত্র বলছে, মঙ্গল যদি কারোর চোখে 1, 4, 7, 8, 12-তে থাকে, তাহলে তাকে এমন জাতক জাতিকাকেই বিবাহ করতে হবে যেও মাঙ্গলিক, তাহলে দুজনের মধ্যে ম্যাচ হবে। এরপরেও কিছু হ্যাঁ না যদি কিন্তু থাকছে, কি ডিগ্রি, মঙ্গল একটা নির্দিষ্ট ডিগ্রির কমে থাকলে সেই মাঙ্গলিকে অত সমস্যা করবে না, একটা নির্দিষ্ট ডিগ্রির বেশি থাকলে সেই মাঙ্গলিকে সমস্যা করবে। এর গেল দুটো বিষয়। 3 নম্বর বিষয়, নারীদের ক্ষেত্রে মঙ্গল যদি মাঙ্গলিক থাকে, নারীদের ক্ষেত্রে তো প্রভাব পড়েই, একটা পড়েই। এবং মঙ্গল যদি দেখা যায় মাঙ্গলিক হয়ে দগ্ধ হয়ে গেছে, কম্বাস্টেড হয়েছে, রেট্রোগ্রেড হয়ে রয়েছে, নিচস্থ হয়ে রয়েছে, শত্রু গ্রহের সাথে যুক্ত হয়ে রয়েছে, তাহলে সেই নারীর কিন্তু বিবাহের পরে ডিভোর্স হবেই, সাময়িক হোক পার্মানেন্ট হোক হবেই। এবং মঙ্গল কিন্তু চরিত্র দোষ তৈরি করে, এটাও করে। পরকীয়ার কারণেও নারীদের মঙ্গলের একটা ভূমিকা আছে। সেহেতু মাঙ্গলিক জাতক জাতিকার সাথে মাঙ্গলিক জাতক জাতিকার বিয়ে হলে এই জিনিসগুলো কম হয়। এই কারণে মঙ্গলে বিবাহের কথা বলছে। আবার মঙ্গলের কারণে স্বামীনাশ, পত্নীনাশ দুটোই হয়। সত্যি? হ্যাঁ, বিশেষত অষ্টম আর দ্বাদশ ভাবে যদি কারোর মঙ্গল থাকে, এই ক্ষেত্রে স্বামীনাশ, পত্নীনাশ হয়। কিন্তু তার সঙ্গে বৈধর্ম যোগ মেয়েদের থাকতে হবে, মানে স্বামীনাশ বা পতিনাশ এই যোগ থাকতে হবে, তবেই হবে। তো এটা একটা বিরাট সাবজেক্ট। আর এবার আসছি মঙ্গলের প্রতিকার হিসেবে গাছের সাথে বিবাহ, এর সাথে বিবাহ, ওর সাথে বিবাহ। দেখুন, এগুলো হচ্ছে
আমি বলছি যারা করছেন, আমি তাদের কিছু ক্রিটিসাইজ করব না, কারণ কারোর হাতে ঘা লাগতে পারে, কিন্তু এগুলো হচ্ছে কোনো নির্বুদ্ধিতার কাজ। মানুষের সাথে ঈশ্বরের বিবাহ সম্ভব নয়, মানুষের সাথে গাছের বিবাহ সম্ভব নয়। আপনি যে ফল নিয়ে এসেছেন সেই ফলই আপনাকে এখানে ভোগ করতে হবে পৃথিবীর বুকে। আপনি মঙ্গল খারাপ নিয়ে এসেছেন, আমি প্রবাল পরিয়ে দেবো মঙ্গল ভালো হয়ে যাবে, এটা সম্ভব? একটা এইটুকু পাথর অত বড় গ্রহকে কন্ট্রোল করবে? একটা হীরা পরিয়ে দেবো আপনার শুক্র ভালো হয়ে যাবে? তাহলে তো শুক্র শাহরুখ খানকে তৈরি করেছে, শুক্র অক্ষয় কুমারকে তৈরি করেছে, তাহলে তো আমি আপনি এটাই যে আমি হাতে হীরা পড়ে আছি, আমি শাহরুখ খান অক্ষয় কুমার হয়ে গেছি? না, ঈশ্বরের সৃষ্টি করা ভাগ্যে আমি আটকে আছি, উনিও আটকে আছেন। আমরা কি করতে পারি? আমরা কেবলমাত্র আমাদের ডেস্টিনিটা চয়েস করতে পারি এই শাস্ত্রের আধারে। আমরা প্রত্যেকে একটা ঈশ্বরের দেওয়া গুণ নিয়ে জন্মেছি, আপনিও জন্মেছেন, আমিও জন্মেছি। এবার প্রশ্ন হচ্ছে সেই গুণটা কি আপনি কাজে লাগাচ্ছেন না আমি কাজে লাগাচ্ছি? এটার জন্য জ্যোতিষশাস্ত্রের দরকার। আপনার যে গ্রহটা ভালো আছে আপনি তার হাত ধরুন, আপনি উন্নতি করতে বাধ্য। শনি ভালো আছে, আপনি এলএলবিতে যান, আপনি লোহার ব্যবসা করুন, আপনি খনিজ তেলের ব্যবসা করুন, চামড়ার ব্যবসা করুন, আপনি কোটিপতি হবেন। মঙ্গল ভালো আছে, জমির ব্যবসা করুন, প্লটিং করুন, কোটিপতি হবেন। রাহু ভালো আছে, তাহলে কমিশন ভিত্তিক কাজ করুন, টেকনোলজিক্যাল কাজ করুন, 2 নম্বরই কাজ করুন। কেতু ভালো আছে, মেডিসিনের ব্যবসা করুন, শেয়ার মার্কেটে যান। এই ডেস্টিনিটা ফিক্স যদি করতে পারি আর ওই ভালো গ্রহটার হাত ধরতে পারি, আমাদের উন্নতি আটকানো সম্ভব নয়। কোনো গ্রহ খারাপ থাকলে তার পাথর পড়িয়ে দিয়ে একটা মানুষকে কখনো উন্নতির রাস্তা দেখানো যায় না। অনেক খারাপ মিথ আছে, মানুষের অনেক ধারণা আছে, আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা আমি ভেঙে দিলাম। আর একদমই আমরা শেষের দিকে, যেটা হচ্ছে যে বেশি দিন বাকি নেই, 2025 আসতে চলেছে। কেমন যাবে 2025 তোমার মতে? 2025 সংখ্যাতত্ত্ব মতে যদি বলেন তাহলে এটা হচ্ছে মঙ্গলের বছর। যাদের কুষ্টিতে মঙ্গল ভালো আছে এই বছরে তারা কিন্তু প্রচেষ্টার ফল পাবে, ভালো দারুণভাবে পাবে। যাদের কুষ্টিতে মঙ্গল খারাপ আছে তারা কিন্তু এই বছরে বেশ সমস্যার সম্মুখীন হবে। ঘাত, প্রতিঘাত, অশান্তি, আইনি জটিলতা, অপারেশন, এবং একটা সামগ্রিকভাবে পরিবেশের মধ্যে একটা পুলিশি প্রভাব, একটা সৈন্য প্রভাব, একটা যুদ্ধ প্রভাব, একটা দাঙ্গা হাঙ্গামা, এর প্রভাব কিন্তু এই বছর জুড়ে চলবে 2025 জুড়ে। আবার যাদের মঙ্গল ভালো আছে তারা জমি ভূ সম্পত্তি লাভ করবে। সবার ক্ষেত্রে এই বছর সমান নয়। যেমন মকর রাশির ক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকে কিন্তু অনেকটা ভালো সময় আসছে। মেষ রাশির ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে, বৃশ্চিকের জন্য বেশ সময় ভালো যাবে। কাদের যাদের মঙ্গল কুষ্টিতে ভালো আছে তাদের জন্য দারুণ রেজাল্ট পাবে 2025-এ তারা। যাদের মঙ্গল তুঙ্গ আছে কুণ্ডলিতে, যে কোনো রাশি হোক, দারুণ রেজাল্ট পাবে। আমি সতর্কতা থাকতে বলবো, দাঙ্গা হাঙ্গামা থেকে মানুষকে আমি বলবো, ভায়োলেন্স যেখানে হবে সেখান থেকে নিজেকে বাঁচান। এই বছর পুলিশি নিগ্রহ, বেশ আন্দোলন নিয়ে কিছু সমস্যা, রাজনৈতিক অস্থিরতা, এগুলো কিন্তু প্রবলভাবে চলবে। গত বছর মানে রানিং বছর 24-এ যেটা চলছে তার থেকে অনেক বেশি হবে 2025-এ। এটা কি খালি পার্সন ওয়াইজ বলছো নাকি এটা সামগ্রিক সারা দেশেও এটা হবে? সারা দেশ, সারা পরিবেশেই এটার এফেক্ট পড়বে। মানে 2025টা ভালো যাবে না অনেকের জন্য ভালো যাবে না, অনেকের জন্য অনেক কিছু প্রাপ্তিরও বছর হবে। সামগ্রিক পরিবেশে যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, অস্থিরতা, এগুলো কিন্তু সৃষ্টি হবে। থ্যাংক ইউ সূর্যদা। আর কিছু বলার নেই, সবকিছু ডেসক্রিপশনে আছে। যদি এরকম রেমিডিস চাওয়া হয় তো সবই তো তোমার কাছে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। অবশ্যই। আর একটু জিজ্ঞেস করি, যেটা সবাইকে জিজ্ঞেস করে তাই, কে পডকাস্ট আবার এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো তোমাদের আপ্যায়ন, এবং কে পডকাস্ট। সব থেকে বড় কথা, তোমার সাথে অফ ক্যামেরায় যে কথাগুলো হয়, তুমি যেটা বারবার করো যে মানুষের যে প্রশ্ন, মানুষের মনের কি প্রশ্ন, এই প্রশ্নগুলো তো মানুষ জানতে চায়। একদম মানুষের মনের প্রশ্নকে তুলে ধরা, এবং আমি তার যে উত্তরগুলো যেটা দিতে পারলাম সেটা মানুষের কতটা কাজে লাগলো, চেষ্টা করলাম মানুষের যে জানার আগ্রহ সেটাকে কিছুটা ফুলফিল করা। এবং আমি অনেক সত্য কথা বললাম, অপ্রিয় সত্য কথা, অনেক অপ্রিয় সত্য কথা বললাম। না, যারা শুনছে বা যারা রেগে যাচ্ছে আজকে বর্তমানে, তারা বুঝতে পারছে বলেই রেগে যাচ্ছে, কারণ সত্যি কথা সবাই তো নিতে পারে না। না, এটা ঠিক, এটা একদমই ঠিক, সত্যি কথা সকলে নিতে পারবে না।
আর ধন্যবাদ দাদা আবারও। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও, তোমার পুরো টিমকে। থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট একমাত্র সূর্যদা, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ দাদা। নমস্কার।